প্রক্রিয়া মানে যেটা আমরা পড়াবো মানে যেটা পড়ানো হবে সেটা সম্পর্কে জেনে নিতে হবে ভালো করে। আর কিভাবে কোন মেথড ইউজ করে পড়াতে হবে সেটাও একটা আগে থেকে ধারণা নিয়ে নেওয়া। একদম একদম ঠিক। আরো বলো, অনেক বিষয় আছে, বলো। ও একটা দিক বললো, আচ্ছা, বলো বলো অসীম, বলো। বল অসীম, বল। হ্যাঁ স্যার, বলছিলাম ক্লাসে যাওয়ার আগে স্যার যেটা রিয়া যদি বললো অসুবিধা, সেটা শোনো কথা, যদি অসুবিধা না থাকে ভিডিও অন করতে পারো। যদি তুমি ঠিক পরিস্থিতির মধ্যে থাকো তাহলে ভিডিও অন করলেই ভালো হয়, কারণ এটা ইন্টারাকশন চলছে। এটা কখনো একজন মানে টিচারের পক্ষে সম্ভব নয়। আগে কিন্তু তুমি ফলো করে দেখতে পাবে আমাদের 4টে ক্লাস ছিল, তাহলে একটু আমারও এন্টারটেনমেন্ট হয়ে যাবে। তোমাদের মুখগুলো দেখলে আমিও আমার মানে পরিশ্রমটা ভুলে যেতে পারি। আমরা যেমন ভিডিও অন করছি, যখন কথাটা বলবো, যদি অসুবিধা না থাকে তাহলে ইউ হ্যাভ টু সুইচ অন ইয়োর মোবাইল যখন কথাটা বলবো, তাহলে ভালো লাগবে। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ আর দ্য স্টুডেন্ট অফ যাদবপুর। হ্যাঁ, যা যা খুশি বাড়ি হতে পারে। আমিও ভাঙা, আমার গ্রামের বাড়িতেও আছি, দিনের চালের বাড়িতে আছি। আমার 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 অ্যাজ এ টিচার আমার মনে হয় যে আমার বাড়িটা হয়তো দেখে নেবে, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে নেবে, এই নিয়ে ডোন্ট ওয়ারি, এগুলো কিচ্ছু না, ঠিক আছে? এগুলো নিয়ে ভাববেই না। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম আমরা যেটা রিয়া বললো যে ক্লাসে যাওয়ার আগে আমাদের যে বিষয়টা সম্বন্ধে পরামর্শ, ও একটা দিক বলেছে, ইয়েস, ও একটা দিক বলেছে। তুমি বল, তোমার মাথায় কি আসছে যে কি কি প্রিপারেশন নিতে হতে পারে একজন আমার শিক্ষক? মাথায় স্যার প্রিপারেশন বলতে স্যার মানে প্রথমত যেটা আসে আর কি, সেটা হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণটা যেন ছাত্রদের সাথে মানে ইয়েস, তুমি যেটা বললে অ্যাটিটিউড। রিয়া একটা কথা বললো, সেটা হচ্ছে তোমার সাবজেক্টের সম্বন্ধে ধারণা নিতে হবে। তুমি বললে অ্যাটিটিউড, তোমার আচার আচরণ। গুড। আর আরো কারো কিছু আসছে মাথায়? স্যার কতক্ষণ টাইম আমরা পড়াবো সেটার উপরও একটা ধারণা নিয়ে নিতে হবে, কারণ সেই সময়ের মধ্যে আমার সেই যে জিনিসটা পড়াবো সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ স্যার, আমি বলছি একটা। বলো নকুল, বলো হ্যাঁ নকুল, স্যার, বলো। প্রথমে স্যার মাথায় বলতে আমরা যে গেমটা শেখাবো ছেলেদেরকে, প্রথমেই তাদের রুলসের মধ্যে না ঢুকিয়ে তাদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে, তাদের মধ্যে একটা স্বাধীনতা দিতে হবে। আর বেশি আমরা খেলার মধ্যে বেশি হস্তক্ষেপ করবো না, বা তাদেরকে শেখানোর মধ্যে তারা কি বলতে চাইছে সেটা শুনবো ভালো করে। তাদেরকে প্রথমেই নিয়মের মধ্যে বেঁধে দেবো না, তাদেরকে স্বাধীনভাবে খেলতে আচ্ছা, দেবো। আরো 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 কেউ কিছু? যে একজন শিক্ষক একটা বিষয় পড়াতে গেলে কি কি প্রিপারেশন নেবে? সহজ কথা, কিছু ডেমোস্ট্রেশন দেখানো স্যার, কিছু ডেমোস্ট্রেশন দেখানো। ডেমনস্ট্রেশন। আর কেউ কিছু? ইকুইপমেন্টটা চেক করে নেওয়া যে সবকিছু ঠিক আছে নাকি। আরো আরো প্রস্তুতি, কি কি প্রস্তুতি নেবে একজন শিক্ষক মহাশয়? হ্যাঁ বলো বলো বিপুল। যদি কোনো স্পেসিফিক কোনো গেম শেখাতে যায় বা কোনো স্কিল শেখাতে যায়, তাহলে সেই স্কিল সম্পর্কিত কোনো স্পেসিফিক এক্সারসাইজ করাবে প্রথমে ওয়ার্মিং আপের জন্য। তারপরে তাকে ডেমনস্ট্রেশন দেখাবে, তাদের সে নিজে দেখাতে পারে বা কোনো এক্সপার্টকে দিয়ে দেখাতে পারে। আচ্ছা ঠিক আছে, আরো কেউ কিছু? করতে হবে এবং যে সিলেবাস অনুযায়ী প্রথম দিন পড়ানোটাই বেশি দরকার, আর ইন্ট্রোডাকশনটা স্যার খুব দরকার। আচ্ছা স্যার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্যার, আমার কটা থেকে ক্লাস আছে সেই টাইমে পৌঁছানো। এটা সুখদেব ছেলে বললো না মেয়ে বললো? সুখদেব, সুখদেব স্যার ছেলে। ছেলে। আচ্ছা, কেন প্রশ্নটা করলাম, স্বাভাবিকভাবে আমি বলেছিলাম যে যখন ভিডিও মানে যখন কথা বলবে অবশ্যই ভিডিওটা অন করবে। এখানে আমি একটা স্টাডি করলাম ছোট্ট করে, এরই মধ্যে 5জন কথা বললো, 5জনের মধ্যে 3জন ছেলে ছিল, 3জনে ভিডিও অন করেছিল, 2টি মেয়ে কথা বলেছিল তারা ভিডিও অন করেনি। সেই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম। স্যার ও হাফ ঠিক ছেলে আছে, হাফ মেয়ে। আমি ছোট করে বলবো বলে আর বলিনি। ছোট করে বললেও আমার তো মনে হয় যে আমার ছাত্রছাত্রীরা কারা সেটা মুখ দেখলে মনে হয় কোথাও হয়তো দেখা হলো, ধরো আমি তোমাদের চিনতেও পারলাম না, সেটা কেমন তোমার মনে হবে না? বেশ, আমি ছোট্ট করে বলি, তোমরা যে পয়েন্ট গুলো বললে অনেকটাই ঠিকই বলে। হ্যাঁ রাহুল বলছে নিজের ড্রেস সম্পর্কেও কি মানে একদম একদম মানে মার্জিত একটা ড্রেস পরে যেতে হবে এরকম? একদম ঠিক। এবার যেটা বলি যে একজন শিক্ষক মহাশয় শুধু টিচিং করাতে যাবেন এরকম ব্যাপার নয়, অনেকগুলো ব্যাপার থাকে, অনেকগুলো প্রস্তুতি তাকে নিতে হয়।
সো দিস ইজ কল্ড অ্যাজ প্রিপারেশনস। আমরা এর ডিটেলস পড়বো, তার আগে যেটুকু আমি বলতে চাইছি, and this preparation may be classified into two. One is personal preparation, another one is technical preparation. Clear? পার্সোনাল প্রিপারেশন, আমার ব্যক্তিগত প্রস্তুতি কি কি হবে? ড্রেস, যেটা রাহুল বললো, ড্রেস সম্বন্ধে তোমার একটা শুদ্ধ ধারণা থাকতে হবে। তুমি কোন ড্রেস পরে যাওয়া তোমার ক্লাসে উচিত হবে, অ্যাক্টিভিটি ড্রেসটা তুমি কি পরে যাবে। ধরো আমি কি বলবো, জিমন্যাস্টিক্স করাতে যাচ্ছি, তো জিমন্যাস্টিক্স অবশ্যই স্যুট বুট টাই পরে যাব না। থিওরি ক্লাস করাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কখনোই জিমন্যাস্টিক্সের মতো হাফ প্যান্ট পরে ক্লাস নিতে যাব না। সিচুয়েশন মে বি ডিফারেন্ট হতে পারে, মানে সব কিছুরই একটা, ধরো আমি ক্লাস নিতে অনেকক্ষণ দেরি হয়ে গেছিল, 11টা বেজে গেছে, তাহলে আমাকে সেক্ষেত্রে ক্লাসে ঢোকার জন্য হতেও পারে আমাকে হাফ প্যান্ট পরে তোমাদের ক্লাসে যেতে হলো, বাধ্য। দিস ইজ সিচুয়েশন, এটা সিচুয়েশন পড়েছে। কিন্তু এটা কাম্য নয় যে কখনো একজন মাস্টার মশাই ওরকম ড্রেস পরে থিওরিতে যাবেন বা সুটেড বুটেড হয়ে সে জিমন্যাস্টিক ক্লাস নিতে যাবে, এটা ঠিক নয়। সিচুয়েশন চেঞ্জ হতে পারে। সো দিস ইজ ড্রেস। আর কি কি প্রস্তুতি হতে পারে, যেটা বললো রিয়া প্রথমেই বললো, যে নলেজ অফ দি সাবজেক্ট ম্যাটার। আমি যে বিষয়বস্তুটা পড়াতে যাচ্ছি সেই বিষয় সম্বন্ধে সম্যক ধারণা তার কিন্তু রাখতে হবে, এটা একটা বিষয়। দেন আর কি কি প্রিপারেশন হতে পারে? টেকনিক্যাল প্রিপারেশনের মধ্যে কি করবে, যে প্রিপারেশন অফ দ্য লেসন, আমি যে লেসনটা তৈরি করেছি সেই লেসনটা তোমাকে ভালোভাবে তৈরি করতে হবে। প্রিপারেশনস অফ দি ফিল্ড, আমি যেখানে ক্লাস নেব সেই ফিল্ডের মার্কিং বলো একদম সমস্ত কিছু ঝাড় চকচকে রাখতে হবে। সো দিস ইজ দ্য প্রিপারেশন, এই প্রিপারেশন একটা তোমাকে রাখতে হবে। দেন আউটডোর টিচিং এর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো, সেটা হচ্ছে, সেই বিষয়টা হলো ক্লাস ফরমেশন। ক্লাস ফরমেশন, শ্রেণী গঠন, ক্লাস ফরমেশন, এটা আমাদের করতে হবে। টিচিং মেথডসে যখন আমরা যাব তখন ক্লাস ফরমেশনে মূলত কি হওয়া উচিত, যখন আমরা একটা ক্লাসকে দাঁড় করাবো, একটা শ্রেণীকে দাঁড় করাবো, সেক্ষেত্রে কি কি পয়েন্টস অ্যাজ এ টিচার ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড, তোমার মনের মধ্যে কি কি বিষয় মাথায় রাখা উচিত বলো। ধরো অনেকগুলো ছাত্র এসছে তোমার কাছে ক্লাস করতে, তো সেই ক্লাসে আমি কোন কোন পয়েন্টগুলোকে মাথায় রাখবো তাদেরকে দাঁড় করানোর জন্য, সেই শ্রেণীটাকে দাঁড় করানোর জন্য কি কি পয়েন্ট মাথায় রাখা উচিত বলো। স্যার স্যার প্রথমে মানে যে হাইট অনুযায়ী প্রথমে ছোট দিকে থেকে বড় বড় দিকে, মানে হাইট যারা বেশি তাদের দিকে যাবে, ছোট দিকে থেকে বড় দিকে। এই সোমনাথ, মুখ ভিডিওটা দেখাতে অন অসুবিধা কর। আছে? যে আমার হয়ে নকুলই বলে দিল। স্যার বলো হাইট তোমরা অনুযায়ী, বলো। স্যার হাইট অনুযায়ী দাঁড় করানো হবে। প্রথমে হাইট যাদের কম আছে তাদের তাদের দিকে থেকে মানে যাদের হাইট বেশি তাদের দিকে যাবে। আচ্ছা, ঠিক। আর একদম ঠিক স্যার পয়েন্ট আর বলেছে। একটা আর বলছি, বলো। সেটা হচ্ছে যারা হুম, প্রপার ড্রেস মেনটেন করবে না তাদেরকে পেছনের সারিতে রাখতে হবে, যারা প্রপার ড্রেস মেনটেন করবে তাদেরকে সামনের দিকে রাখতে হবে, হ্যাঁ, এটা একটা পানিশমেন্ট, ঠিক আছে, মানে লাইন ডিসিপ্লিনের জন্য অনুযায়ী। তুমি এটা করতেই পারো, এই ডিসিশন নিতেই পারো। আর আরো বলো। কথা লাইন দাঁড়ানোর পর কথা যাতে কম বলে সেটা তাদেরকে সতর্ক করতে হবে। ভিডিও অন করো অসীম। সরি স্যার, সরি। লাইনে দাঁড়ানোর পর তাদেরকে সতর্ক করতে হবে কথা কম বলার, যাতে স্যারদের কথা তারা ভালো করে শুনতে ঠিক পায়। আছে, আরো আরো বলো। আর স্যার ওই রিয়া যেটা বললো, তার পোশাক সম্বন্ধে আরেকবার অ্যালার্ট করে দিতে হবে যাদের মার্জিত পোশাক পরে আছে ফিল্ডে। বেশ। আর স্যার বয়েজ এবং গার্লস এর আলাদা আলাদা করতে হবে লাইন। স্যার মেন হচ্ছে স্যার বয়েজ আর প্রথমে গার্লস আলাদা ফাইলে লাইন। দাঁড় করাতে হবে তাদেরকে। ফাইলে দাঁড় করানোর পর তাদের হয় ছোট থেকে বড় পর্যন্ত স্যার দাঁড় করাবো, যেন প্রত্যেকটা মানে সবাই প্রত্যেকের পেছনে থাকে। ছোট 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 থেকে বড় কেমন অবস্থায় দাঁড়াবে? স্যার ক্লাস অনুযায়ী। না, একটাই ক্লাস তো, ক্লাস অনুযায়ী কেন, একটাই ক্লাস তো নেব। বলো, একটু ভাবো, মাথাকে কাজে লাগাও। মাঠে সবাইকে, হ্যাঁ সোমা বলো। যারা হাইটে একটু মানে কম তারা প্রথম সারিতে দাঁড়াবে, তারপরে দ্বিতীয় সারি, তারপর তৃতীয় সারি, এইভাবে দাঁড়াবে। আচ্ছা, আর স্যার যাদের হাইট কম তাদেরকে বাদিক থেকে দাঁড় করাতে হবে, পেছনের দিকেও ছোট থেকে বড় যাবে, আর এই সাইডের দিকেও ডান দিকের দিকেও ছোট থেকে বড়, এই অনুযায়ী দাঁড় করাতে হবে, তাহলে ফরমেশনটা দেখতে অনেক ভালো লাগবে।
আচ্ছা, তনুশ্রী কি বলছিলে? বল তনুশ্রী কি বলছিলি বল। বলছিলাম ক্লাস অনুযায়ী 5 থেকে 7 পর্যন্ত যদি সব বাচ্চাকে একসাথে করানো হয় তাহলে ক্লাস অনুযায়ী ছোট থেকে বড় সাজালে সেটা ঠিক হয়। আচ্ছা, আর কার কিছু বক্তব্য আছে? স্যার প্রশ্নটাই বুঝতে পারিনি। প্রশ্নটা বুঝতে পারোনি, বেশ আবার বলছি। হাইট অনুযায়ী মার্চ পাস যেরকম পানো হয় 3টা রো থাকে ওই হিসাবে দাঁড় করলে ভালো। আচ্ছা, সুখদেবের জন্য বলছি, প্রশ্নটা ক্লিয়ার করছি আমি। প্রশ্ন হচ্ছে ধরো 20 জন ছাত্র তোমার কাছে ছাত্রছাত্রী ক্লাস করার জন্য এসছে, তুমি সেই ছাত্রছাত্রীকে ক্লাসে দাঁড় করানোর জন্য মানে কোন একটা পার্টিকুলার ফরমেশনে দাঁড় করানোর জন্য কি কি অবস্থা তুমি মাথায় রাখবে সেটা বললাম, যে কি কি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। একটা গ্রুপ তৈরি করছো, 25 জন ছাত্র এসছে, তাদেরকে তুমি ধরো একটা ক্যালিস্থেনিক্স শেখাবো, ক্যালিস্থেনিক্স বুঝেছো তোমরা বা লেজিম বুঝেছো, একটা ফরমেশনে দাঁড় করাবো, তাহলে তাদেরকে কি মাথায় রাখবে তুমি যে ফরমেশনে দাঁড়াতে গেলে এই বিষয়গুলো করা উচিত, এই বিষয়টা করা উচিত না, কি কি বিষয় সেটা বলেছি। 3টে গ্রুপ করতে হবে স্যার। হ্যাঁ, বেশ, গ্রুপ করলে আর 1 2 3 এক পা আগাবে, 2 দাঁড়াবে, 3 এক পা পেছাবে, এইভাবে। ওকে, দিস ইজ কমেন্ট, একটা কমেন্ট দিতে বলছো, ঠিক আছে। আর স্যার স্টুডেন্টদের ডিস্টেন্স মানে কি একজন অপরের থেকে কতটা দূরে থাকছে। ঠিক ঠিক, এই তো এতক্ষণে এসছে, অনেকগুলো হিন্টস দিলাম, তার মধ্যে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট প্রপার গ্যাপ থাকতে হবে, খুব বেশিও না আবার কমও না, এরকম গ্যাপ থাকা উচিত যাতে তারা যখন অ্যাক্টিভিটি করবে কেউ কাউকে মানে বাধার সৃষ্টি করবে না। দিস ইজ দ্য গ্যাপ। তাহলে এবার আমি বলি কতগুলো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে যখন একটা গ্রুপে তুমি ক্লাস নিচ্ছ, আউটডোর টিচিং করাচ্ছ। ফার্স্ট অফ অল, the students should never face the sun. স্টুডেন্টরা কখনোই সূর্যের দিকে ফেস করবে না। that does not mean the teacher will face the sun. এরকম নয় যে শিক্ষক মহাশয় সবসময় অ্যাক্টিভিটিটা করাবেন সূর্যের দিকে মুখ করে, তাহলে কি হবে? then you have to make the arrangement so that teacher and students may not face the sun. তোমাকে এমন অ্যারেঞ্জমেন্ট করতে হলো যাতে স্টুডেন্ট এবং টিচার দুজনেই সূর্যের দিকে মুখ করা থেকে বিরত থাকলো। দিস ইজ দ্য নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, দ্য টিচার উইল স্ট্যান্ড এট এ ডিস্টেন্স সো দ্যাট অল দ্য স্টুডেন্টস ক্যান অবজার্ভ দ্য টিচার প্রপারলি। শিক্ষক মহাশয় এমন দূরত্বে থাকবেন যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী শিক্ষক মহাশয়কে ভালো করে দেখতে পায়। ওকে, শুধু শিক্ষক মহাশয়কে দেখতে পেলে হবে না, শিক্ষক মহাশয়, দ্য টিচার উইল অলসো বি এবল টু watch or observe the students carefully. শিক্ষক মহাশয় যাতে তাদের স্টুডেন্টদেরকেও দেখতে পান। সেকেন্ড পয়েন্ট। সো থার্ড পয়েন্ট, there will be the sufficient gap in between the students so there will be no hindrance in the activity for each other. তাহলে স্টুডেন্টদের মধ্যে এমন গ্যাপ তোমাকে রাখতে হবে যাতে যখন তারা অ্যাক্টিভিটি করবে কোনো রকম বাধার সৃষ্টি না হয়। এবার স্বাভাবিকভাবে কি হয়, the students will stand according to their height in ascending order, মানে কম হাইট থেকে বড় হাইটের দিকে। this is called ascending order, মানে ক্রমবর্ধমান যেটাকে বলি আমরা, this is ascending order. এইটা গেল তোমার ক্লাস ফরমেশনে। now you tell me what are the different formation are there, কি কি ফরমেশন আমাদের থাকতে পারে যখন আমরা অ্যাক্টিভিটি টিচিং করাবো, কি কি ফরমেশন আমরা ব্যবহার করতে পারি বলো। একটা ফরমেশনের নাম বলো। না কি বললেন? কোনটা? যে কোশ্চেনটা করলেন মানে ফরমেশন বলতে এখানে কি বোঝাতে চাইছেন সেটা বুঝতে ফরমেশন মানে গঠন, গঠন। তোমরা একটা ফাইল বললে, ফাইল একটা ফরমেশন। আর কি কি ফরমেশন আছে? লাইন একটা ফরমেশন, সার্কেল একটা ফরমেশন। স্যার হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে গোল ভাবে দাঁড়িয়েও করানো যেতে পারে। সার্কেল ফরমেশন, হ্যাঁ হাফ সার্কেল ফরমেশন, স্পোক একটা ফরমেশন, ঠিক আছে? তাহলে কোনটা ফাইল কোনটা লাইন, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স এন্ড অনেকজনই জানে না লাইন বা কোনটা, ফাইলই বা কোনটা। হোয়াট ইজ লাইন এন্ড হোয়াট ইজ ফাইল? ফাইলটা কি স্যার? স্যার
স্যার ফাইলটা হচ্ছে স্যার একটার পিছনে একজন দাঁড়াবে এবং ধরে নিই যদি একজন স্টুডেন্ট থাকে স্যার ছোট থেকে বড় আকারে দাঁড়াবে পরপর 10 জন, আবার পরের লাইন 10 জন, এরকম করে স্যার দাঁড়াবে স্যার। এটা স্যার ফাইল। আর স্যার লাইন এক এক পিছনে পরপর 100 জন। ফাইল মানে হচ্ছে তোমার একের পিছনে পিছনে যখন দাঁড়াচ্ছে দিস ইজ ফাইল, আর লাইন মানে হচ্ছে যখন পাশাপাশি দাঁড়াচ্ছে দিস ইজ লাইন। ক্লিয়ার? ফাইল মানে একটার পর একটা যখন দাঁড়াচ্ছে, আর লাইন মানে হচ্ছে পাশাপাশি কাঁধে কাঁধে যখন দাঁড়াচ্ছে। তাহলে আমাদের অনেক রকম ফরমেশন রয়েছে। যখন আমরা আউটডোর টিচিং করাবো সেখানে তুমি অনেক ধরনের ফরমেশন করাতে পারো, লাইন ফরমেশন, ফাইল ফরমেশন, 3 লাইন, 2 লাইন, 4 লাইন, সে তোমার মতন করে তুমি করতেই পারো। স্পোক ফরমেশন, হাফ সার্কেল, সার্কেল বা সেমি সার্কেলও বলি, এরকম অনেক ফরমেশন তোমাদের রয়েছে। এই ফরমেশন তৈরি করার জন্য কমান্ড কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন তুমি কমান্ড দেবে, কমান্ড কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। ধরো সর্বপ্রথম যেটা করতে হয় ক্লাসরুম আউটডোর টিচিং এর জন্য, প্রথম যেটা কাজ হচ্ছে উইশ করা। প্রথমে একটা উইশ করতে হয়। শিক্ষক মহাশয় ছাত্রদের উইশ করবেন, ছাত্রছাত্রীও শিক্ষক মহাশয়দের উইশ করবেন, যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যাই হোক না কেন, সেরকম একটা উইশ হলো। দেন যেটা করতে হয় গণনা করতে হয়, মানে নাম্বার কাউন্ট। তো সেই গণনা করার ক্ষেত্রে কমান্ডটা কি হবে? তাহলে গণনা করার জন্য কি করতে হয় প্রথমে? হ্যাঁ বলো। গণনা করার সময় স্যার এক সাইড থেকে কাউন্ট করতে বলা হয়। তাহলে কি বলতে হয়? হাত দেখাতে হয় ছোট থেকে বড়, যে প্রত্যেককে আমার বাঁ দিকে ছোটরা, ডান দিকে বড়রা উচ্চতা অনুযায়ী দাঁড়াও, দাঁড়াবে, উচ্চতা অনুযায়ী দাঁড়াবে, দাঁড়াও। দিস ইজ দ্য কমান্ড। কমান্ড কোনটা? মানে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্টে কমান্ডে পার্টে থাকবে। তোমরা শিখবে পরে যে কমান্ডে কতগুলো পার্ট আছে। এক্সিকিউশন পার্ট থাকে। এক্সিকিউশন পার্ট মানে হচ্ছে কোন কাজটা করবে, দাঁড়ানোটা হচ্ছে তাদের কাজ। তাহলে সবসময় যে কাজটা করতে হবে সেটা লাস্টে আসবে কমান্ডে। আমার বাঁ দিক থেকে উচ্চতা অনুযায়ী দাঁড়াবে, দাঁড়াও, দাঁড়াওটা হচ্ছে কমান্ড। ওদেরকে কি করতে হবে? দাঁড়াতে হবে। আর এক্সপ্লেনেটরি পার্ট, তারা কমান্ডের কোন অংশটা করবে, দিস ইজ কল্ড এক্সপ্লেনেটরি পার্ট। তাদেরকে এক্সপ্লেন করতে হয়। তাহলে আমার বাঁ দিক থেকে উচ্চতা অনুযায়ী দাঁড়াবে, হাতটা দেখিয়ে দিয়েছো, মানে বাঁ দিকে ছোটরা, ডান দিক দিয়ে বড়রা। তাহলে কমান্ডটা কি হলো? আমার বাঁ দিক থেকে লিখে নিতে পারো। কমান্ডটা কিন্তু লিখতে হবে ঠিকঠাক। যখন ক্লাস তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতে বলবো তখন কিন্তু লিখতে হবে। সেই জন্য 5-6টা কমান্ড তোমরা লিখে নেবে, যেগুলো আমাদের বেশিরভাগ পড়তে হয়। তাহলে প্রথম হচ্ছে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে, তাহলে আমার বাঁ দিক থেকে ছোটরা, বাঁ দিকে ছোটরা, ডান দিকে বড়রা উচ্চতা অনুযায়ী দাঁড়াবে, দাঁড়াও। দিস ইজ দ্য কমান্ড ইন ইংলিশ। স্যার আরেকবার বলুন। আমার বাঁ দিকে ছোটরা, ডান দিকে বড়রা উচ্চতা অনুযায়ী দাঁড়াবে, দাঁড়াও। দাঁড়াবে পর দাঁড়িয়ে দিয়ে দাঁড়াও। ঠিক আছে? ইন ইংলিশ। ইন ইংলিশ ছোট্ট করে, stand according to your height. Stand according to your height in English. Shorter will stand in my left side and taller will stand in my right side. Stand according to your height. Shorter will stand in my left side and taller will stand in my right side in English. Then second count. এবার সেকেন্ড কমান্ড কি হবে? ধরো ওরা দাঁড়িয়ে গেছে, তোমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ক্লাসে কতজন উপস্থিত আছে সেটা তোমাদের জানতে হবে। তাহলে এবার কি বলতে হবে? আমার বাঁ দিক থেকে, বাংলায় সংখ্যা গণনার জন্য কমান্ড, আমার বাঁ দিক থেকে মোট সংখ্যা গণনা করবে, গণনা করো। তাহলে আমার বাঁ দিক থেকে মোট সংখ্যা গণনা করবে, দিস ইজ কল্ড অ্যাজ এক্সপ্লেনেটরি পার্ট অফ দি কমান্ড।
দিস ইজ কল্ড অ্যাজ এক্সপ্লেনেটরি পার্ট। আমি এই পার্টটার মধ্যে এক্সপ্লেন করলাম হোয়াট দে হ্যাভ টু ডু, তাদেরকে কি করতে হবে। তাহলে আমার বাঁ দিক থেকে মোট সংখ্যা গণনা করবে, এটা হচ্ছে এক্সপ্লেনেটরি। একটা পজ দিতে হয়, একটু পজ দিয়ে একটু হাইফেন দিয়ে এবার লেখো গণনা করো। ক্লিয়ার? লিখলাম। ইয়েস স্যার। এই কমান্ড দিতে হবে কিন্তু যখন তোমরা প্র্যাকটিস লেসন করবে অনলাইনে, এই কমান্ড দিতে হবে যে আমার বাঁ দিক থেকে মোট সংখ্যা গণনা করবে, গণনা করো। ইন ইংলিশ বলছি, ফ্রম মাই লেফট সাইড count in total, count in total hyphen count. From my left side count in total hyphen count. বুঝা গেল? ইংলিশ কেউ লিখছি? ইংলিশে ক্লাস নেব কেউ? হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা, তাহলে from my left side count in total count. স্যার ইংলিশে ক্লাস নিলে কি পুরোটাই স্যার ইংলিশে বলতে হবে, বাংলা ইংলিশ মিশিয়ে বললে হবে না? যদি বাংলায় ক্লাস নিই ইংলিশ মিশিয়ে? চেষ্টা করবে, চেষ্টা করা উচিত যে যেটা আমি নেব ল্যাঙ্গুয়েজ সেটা একটাই নিতে হবে। এবার প্রথমে শেখার জন্য ছাড় দেওয়া আছে, যে প্রথম প্রথম যারা নেব প্রথমে চেষ্টা করলে তাহলে সেখানে ছাড় আছে। আচ্ছা স্যার। ইংলিশ মিডিয়াম থেকে কেউ আছো যে ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছো? কেউ নেই? স্যার প্রবাবলি সাবরিনা আছে, কিন্তু ও বাংলা বোঝে না। সাবরিনা, সামনে কি ক্লাস জয়েন করেছে? নো স্যার। না স্যার, জয়েন করেনি স্যার। আচ্ছা, হয়েছে। আচ্ছা ধরো এবার একটা লাইন ছিল, এবার সেই লাইন থেকে আমাকে ফাইল করতে হবে, তাহলে আবার কমান্ড দিতে হবে। যেটা বললে তোমরা যে কেউ একজন বললো যে যারা 2 তারা দাঁড়িয়ে থাকবে, যারা 1 সেখানে থাকবে, এরকম একটা কমান্ড। সেখান থেকে আমাকে একটা লাইন থেকে 2-3টে দল তৈরি করতে হবে। সেটা কি করে করব? কি হবে? আমার হ্যাঁ বলো। 1 2 3 করে কাউন্ট করবে প্রত্যেককে, স্যার 1 2 3 1 2 3 1 2 3 করে। আচ্ছা বেশ, 3 দল করতে, তাহলে যত দল করবো তত দল কাউন্ট করতে হবে। যদি 2 দল করতে হয় তাহলে 2 2 কাউন্ট করতে হবে। যদি 3টে দল করতে যাই হ্যাঁ 1 3 3 কাউন্ট করতে হবে। যদি 4 দল করতে যাই তাহলে 1 2 3 4 কাউন্ট করতে হবে, 4 4 কাউন্ট করতে হবে। তাহলে কমান্ডে কি হবে? আমার বাঁ দিক থেকে, ধরো 3টে দল করতে চাইছি, আমার বাঁ দিক থেকে 1 2 3 1 2 3 সংখ্যা গণনা করবে, গণনা করো। ভেরি সিম্পল। আমার বাঁ দিক থেকে 1 2 3 সংখ্যা গণনা করবে, গণনা করো। আমার বাঁ দিক থেকে 1 2 3 সংখ্যা গণনা করবে, গণনা করো। তো সবাই কি করবে? 1 2 3 again 1 2 3 again 1 2 3। ইন ইংলিশ কি হবে? from my left side in threes count. From my left side in threes count. From my left side in threes count. এটা গেল 3 3 গণনা শেষ। এবার তুমি কি কমান্ড দেবে? ধরো 3 3 কাউন্ট করলে তো হবে না, 3টে দলকে তো লাইন থেকে বের করতে হবে। তাহলে কি কমান্ড হবে? এবার কমান্ড হবে যারা 1 বলেছো তারা যেখানে আছো সেখানেই থাকবে। যারা 2 বলেছো 2 কদম এগিয়ে আসবে। যারা 3 বলেছো 4 কদম এগিয়ে আসবে, এগিয়ে এসো। ক্লিয়ার? যারা 1 বলেছো যেখানে আছো সেখানেই থাকবে। যারা 2 বলেছো 2 কদম এগিয়ে আসবে। যারা 3 বলেছো 4 কদম এগিয়ে আসবে, এগিয়ে এসো। ক্লিয়ার? ইয়েস স্যার। ইংলিশে কি বলবে? নাম্বার ওয়ানস,
ওয়ান্স কেন? অনেকগুলো ওয়ান আছে, সেই জন্য প্লুরাল নাম্বার। নাম্বার ওয়ান্স স্টে হোয়ার ইউ আর, যেখানে আছো সেখানেই থাকো। নাম্বার টুজ, টু স্টেপ কাম ফরওয়ার্ড। নাম্বার থ্রিজ, ফোর স্টেপ কাম ফরওয়ার্ড, ফরওয়ার্ড মার্চ। Number ones, stay where you are. Number twos, two steps, come forward. Number threes, four steps, come forward. Pause, forward march. বলো। Then, whole class, attention. কমান্ড দিলাম, শ্রেণী সাবধান বললাম, হোল ক্লাস অ্যাটেনশন। বাংলাতে শ্রেণী সাবধান। রাইট টার্ন, ডান দিকে ঘোরালাম, হয়েছে? বা ডান দিকে ঘোরো, নিয়ে এবার বিশ্রাম। তাহলে ডান দিকে টোটাল দলটা ঘুরে গেল, যেটা মুখটা আমার দিকে দিকে ছিল সেটা ডান দিকে ঘুরে গেল, তাহলে ঘুরে হয়ে গেছে। তাহলে এবার তিনটে দল তোমার রেডি। ক্লিয়ার? দিস ইজ দ্য বেসিক কমান্ডস ফর ফর্মিং আ ক্লাস। এটা হলো একটা বেসিক ক্লাস। হ্যাঁ পামেলি, কিছু বলবি? স্যার ওই যে লাস্টেরটা যেটা বললেন ওইটা আরেকবার বলুন, কমান্ড দেওয়ার পরে। ওই রাইট টার্নটা হ্যাঁ ওটা। ওরা গ্রুপ করলো, হোল ক্লাস অ্যাটেনশন, শ্রেণী সাবধান, তাদেরকে সাবধান করলাম, হোল ক্লাস অ্যাটেনশন বললাম। এবার আবার কমান্ড কি দিচ্ছি, ডান দিকে ঘোরো বা ডাইনে মুভ, আমার হিন্দিতে মাতৃয় কমান্ড বলতে পারি, ডাইনে মুভ এটাও বলতে পারি। আর ইংলিশে বললে রাইট টার্ন। রাইট টার্ন করে গেল। যদি তোমার প্রয়োজন মনে করো যে আমি রাইট টার্ন করাবো, যদি প্রয়োজন না মনে করো তাহলে ক্লাস অ্যাটেনশন স্ট্যান্ডার্ড ইজ, বাস। এবার তুমি আবার কমান্ড দিলে, তুমি যখন কমান্ড দেবে তখন তুমি সাবধান অবস্থা থেকে বলবে, আর ওদেরকে যখন তুমি কিছু করতে বলবে অ্যাটেনশন থেকেই ওদেরকে করানোর চেষ্টা করবে। কিন্তু তুমি যখন ডেমনস্ট্রেশন দিচ্ছ তুমি সাবধান অবস্থা থেকে আমি করছি, ওরা দেখবে, ওরা যখন দেখবে সেই অবস্থায় কিন্তু স্ট্যান্ডার্ড ডিসপোজিশনে থাকবে, মানে বিশ্রাম অবস্থায় থাকবে। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? স্যার স্যার এটা আরেকবার বলবেন। কোনটা? এই সাবধান অবস্থা থেকে দেখানোর সময় স্টুডেন্ট আমি যখন কিছু করছি আমাকে সাবধান অবস্থা থেকেই করতে হবে। ওরা যখন কিছু আমাকে দেখছে তখন ওরা বিশ্রাম অবস্থায় থাকবে। ওদেরকে যখন কিছু করতে বলবো তারা সাবধান অবস্থা থেকেই করবে। যে যখন কোনো কাজ করবে তখন সাবধান অবস্থা থেকে করবে। ধরো সে দেখছে আমাকে, তা দেখাটা তো সাবধান অবস্থা থেকে হতে পারে না, সেটা হচ্ছে বিশ্রাম অবস্থা থেকে করবে। ওকে স্যার। স্যার এনি কোয়েশ্চেন? হ্যালো স্যার, আমারই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কাবাডি কিসের প্রশ্ন? ও বলছে আমারই একটা কোয়েশ্চেন ছিল। ওরই কোয়েশ্চেন, হ্যাঁ বলো বলো দীপঙ্কর, বলো নেক্সট। দীপঙ্কর শুনতে পাচ্ছে না। স্যার বলছিলাম আপনি যে ফাইল এবং লাইনের ভেদটা বললেন, তো তো আমাদের মানে আপনি যেটা বললেন যে আমরা হয়তো কেউ জানি না, আসলে প্রথম জানলাম লাইন এবং ফাইল সম্বন্ধে। তো ফাইল যেটা আমরা বললেন যে পর পর আমার পিছনে পিছনে সেটা ফাইল, সেই ক্ষেত্রে দেখলে তো অ্যাকচুয়ালি লাইন মানে আমরা তো ছোট থেকেই বলা থেকে মানে ছোটবেলা থেকেই হ্যাঁ সেটা ঠিকই। পুলিশ লাইন যখন বললি আমরা যে পুলিশ লাইনে দাঁড়াচ্ছে বা লাইনে লোক দাঁড়িয়ে আছে সেটাকে কিউ বলা হয়। সেই কিউতেই আছে। যদিও আমার মতে আর কি, আমি যেটুকু জানি, এটাকে যখন প্রশ্ন এলো তখন ক্লারিফাই করা উচিত। আমি যেটুকু জানি সেটুকুই বললাম, এটা আমার ভুল হতেও পারে। কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ঠিক আছে তাহলে এটাও তো এক ধরনের লাইন, সেক্ষেত্রে আমি কি বলবো তাকে, মানে এটাই আর প্রশ্ন। কিন্তু যখন কানে মানে পাশে পাশে কান রেখে দাঁড়াচ্ছে সেটাই হলো লাইন, বুঝতে পারলাম। আর যখন পিছনে পিছনে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে ফাইল। এটাই তোমরা মনে রাখবে। ওকে স্যার, আসলে আজকে ক্লিয়ারটা হলো স্যার।
না স্যার, এটা এইচওডি স্যার বলেছিলেন ওই যখন ডিল মার্চিং এর সময়। হ্যাঁ বলেছিলেন। বলছিলাম যে এটা ডিল মার্চিং এর সময় বলেছিলেন স্যার। কি আমি ঠিক না ভুল? ঠিক, লাইন বা ফাইল ওইটা বলেছিলেন স্যার। ঠিক আপনি ঠিক। যাই হোক, হতেই পারে ভুল, সব জানা থাকে, সেখান থেকে শিখতে হয়। হ্যাঁ স্যার, মুখ না দেখালে কোনো উত্তর নেই। যা, ও ভয়ে চলেই গেল। আমি যাইনি স্যার, আছি আমি। ভিডিও অন কর কিটা। আরে বন্ধুরা তো দেখুক। স্যার বন্ধুরা দেখবে। স্যার ওর মুখটা প্রচুর খারাপ, ও দেখাবে না, লজ্জা করছে। হ্যাঁ, ও খারাপ দেখতে কি খুব। হলো নকুল? নকুল বলছে স্যার ও হচ্ছে মেকআপ করে নেই ওই জন্য ও হ্যাঁ প্রচুর খারাপ দেখতে। স্ট্যান্ড তৈরি করছে, থাম। ও যেখানে প্রোফাইল পিকচারটা যে মেকআপ দেওয়া আছে সেটা তো দেওয়া নেই না। হ্যাঁ ওটাই স্যার, ময়দা মাখতে স্যার সময় আছে তো বলছিলাম এই কি জন্য। যে ফর্মাল অ্যাক্টিভিটিস আছে হ্যাঁ, স্যার, আউটডোরে ফর্মাল অ্যাক্টিভিটিস যেটা আছে লেজিম আর ক্যালাস্থেনিক্স, তো খোখো, কাবাডি, ভলিবল ওগুলো কোন এক্সারসাইজ অ্যাক্টিভিটিস একটু বলুন। আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুটো আউটডোর অ্যাক্টিভিটি করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিজিনিয়াস স্পোর্টস, ঠিক আছে, আর দুটো হচ্ছে যে কোনো মেজর গেম থেকে। আমরা যেটা করি দুটো লেসন করব ফর্মাল অ্যাক্টিভিটি থেকে, মানে লেজিম, ক্যালিস্থেনিক্স, ওয়ান, তোমরা যেগুলো শিখেছো তার মধ্যে অ্যারোবিক্স, সেখান থেকে দুটো, আর দুটো হবে মেজর স্পোর্টস থেকে। একটা কবাডি শিখেছো, খোখো শিখেছো, আর এই সেমিস্টারে ভলিবল শিখবে, ফুটবল শিখবে, সেখান থেকেও হতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, বলো। হ্যাঁ, স্যার আমাদের কোথাও কোনো মানে অ্যানুয়াল মিট আছে, তো স্কুলের মানে স্যারেদের সঙ্গেই ক্লাসরুম থেকে স্টুডেন্টরা বেরোবেন, তো তখন কিরকম কমেন্ট কি হবে স্যার? মানে বুঝলাম না, আগে বলো। যখন মিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, না মিট হবে, ক্লাসরুম থেকে স্যারের সাথে স্টুডেন্টরা বেরোবে, হয়তো আমরা ক্লাসরুমে আছি, আমাদের সাথে স্টুডেন্টরা বেরোবেন, তো আমরা কিরকম কমেন্ট দিয়ে তাদের লাইন ভাবে নিয়ে যাব? ক্লাসরুমে তো কমেন্ট বলিনি আমি, আউটডোর টিচিং এর ছিল কমেন্ট। হ্যাঁ স্যার, মানে ওই সময়টা তাহলে কি করবো স্যার, এটা একটু বলেন। ওই সময় বলতে হবে যে চলো আমার পিছন পিছন তোমরা চলে আসো, সিম্পল কমেন্ট ওখানটায়। বলবি আমার পেছনে যে সবাই আমার লাইন দিয়ে আমার- আসবে। হ্যাঁ, ফলো ঠিক, ফলো একদমই মি তাই। বলে নিয়ে চলে যায় একদম। না না, এটা 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 তোমরা বড় বলে মনে হচ্ছে যে একটা অবান্তর। ধরো তোমার কাছে 5-6 বছর বাচ্চা রয়েছে, তারা কি করবে? তারা তো বুঝতে পারবে না কি করবে। তখন কি করতে হয় যে প্রত্যেকে কোমর ধরে নাও, বা হাত ধরে নাও, বা কান ধরে নাও, রেলগাড়ির মতো। ওদেরকে তো আনন্দ দিতে হবে। তোমার কাছে যেটা সহজ মনে হচ্ছে একটা, কিন্তু 5-6 বছর, ধরো তুমি জুনিয়র হাই স্কুলে টিচার হলে, তা সেখানে স্বাভাবিকভাবে 6-7-8 বছরের বাচ্চা থাকবে। তা তাদেরকে আনন্দ দিতে গেলে, তাদেরকে ডিসিপ্লিন ওয়েতে বার করতে গেলে তোমাকে অনেক ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে হবে। যে প্রত্যেকে কাঁধে হাত দিয়ে দাও, নিয়ে রেলগাড়ি তৈরি করো, নিয়ে আমার পিছনে পিছনে চলে আসো, দেখবে সবাই সেটা তোমার শুনে নেবে। আর তুমি যদি এমনি কঠিন ভাবে কমান্ড দিয়ে দাও, চলো সবাই চলে এসো আমার পিছনে, তা দেখবে গোটা দলটাই তোমার পিছনে চলে এলো, তখন আর কিন্তু কোনো কন্ট্রোল করতে পারলে না। এগুলো নিজেকে একটু ইনোভেটিভ ওয়েতে ভাবতে হবে। তোমরা বড় মনে হচ্ছে যে এটা আমাদের কমান্ডটা ঠিক হবে না, যে চলো আমার পিছনে পিছনে চলে আসো, এই কমান্ডটা ওদের জন্য ঠিক হবে, তোমার জন্য মনে হবে যে আমি বড় হয়ে গেছি, কি রকম একটা কমান্ড কি। আচ্ছা স্যার। আজকে এই পর্যন্তই। স্যার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল কাবাডির, এই যে দাগ দাগ থাকে স্যার মেজারমেন্টের মধ্যেই তো? মেজারমেন্টের মধ্যেই? হ্যাঁ, কোটের মধ্যেই দাগ থাকে। মেজারমেন্টের মধ্যেই না, মেজারমেন্টের মধ্যে না। কারণ হচ্ছে লাইন টাচ করলে আউট হয়ে যায়। তা লাইন টাচ যখন করছে সেক্ষেত্রে মেজারমেন্টের মধ্যে নয়। 13 মধ্যে পড়ে না? না। দেবাশিস আছে না? দেবাশিস কি রে? হ্যাঁ স্যার। বল কি, লাইন টাচ করলে তো আউট দিয়ে দেয়? হ্যাঁ, কোর্টের বাইরে স্যার ওটা। হ্যাঁ, লাইন টাচ করলে তো আউট হয়ে যায়। হ্যাঁ স্যার। লাইন টাচ করলে আউট মানে হচ্ছে মেজারমেন্টের বাইরে দাগ থেকে 5 সেন্টিমিটার, যেটা, এটাই ক্লারিফিকেশন। আরেকটা স্যার, একজন রেডার পর পর কবার যেতে পারবে? একজন রেডার কবার
কভার যেতে পারবে? হ্যাঁ, কভার যেতে পারবে পর। এটা কোনো ইয়ে নয়, সে যেতেই পারে। না স্যার আমাদের কোশ্চেন করেছিল তো যে একটা ম্যাক্সিমাম করা যেতে পারবে, সে যতবার করে যেতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এটা তো ডিসঅ্যাডভান্টেজ রেডারের ক্ষেত্রে। স্যার রোটেশন ব্যাপারটা থাকে না? বারবারই যায়। হ্যাঁ, রোটেশন থাকে না স্যার অনেক সময়? না যেটা রেস্ট দেওয়ার জন্য রোটেশন থাকে ওটা? স্যার না কবাডিতে তো কোনো সেটা তো রোটেশন টিমটা থাকে না। কি স্টিক করে, কিন্তু এর মধ্যে কোনো রুলস নেই যে একটা রেডার কতবার যেতে পারে, কারণ সেখানে তো ইন বিটুইন হচ্ছে। আমি রেডে গেলাম, পরের জন রেডে আসবে, তারপরে আমি যাব। এখানে কোনো লিখিত কোনো রুলস নেই যে একজন রেডার কতবার যেতে পারে। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ, কখনোই একটা রেডার পর পর যাবে না রেডে। স্যার এটা তো হয় একটা রেডার মানে একবার দম দিয়ে পরপর দিতে পারবে না। আপনি ঠিকই বলেছেন, একজন দেবে আর একজন থাকবে আর একজন দেবে, এটাই হয়। না, ও প্রশ্নটা ওই করেনি তো, প্রশ্ন করেছে রেডার কতবার রেডে যেতে পারবে, কিন্তু কতবারে প্রশ্ন তো আসছে না। ইন বিটুইন তো তারা রেডে আসবে, অন্য দলের টিম রেডে আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও বলছে যে স্যার একটা দলের রেডার, এটা তো বলছে দীপঙ্কর। হ্যাঁ, এবার স্যার তাহলে তো আমরা বলতে পারি যে একটা রেডার যদি পরপর দুটো রেড করে 3বার রেডে যদি একটা করে পয়েন্ট নিয়ে আসে, তাহলে ও বারবার যেতেই থাকতে পারে। তাহলে তো স্যার তিনটা রেড করলে তো স্যার তারপরে তো আর হয়নি। হ্যাঁ, বল বল। বললাম স্যার তিনটা রেড তো এমটি করলে সে তো আউট হয়ে যায় স্যার সেক্ষেত্রে। এই রুলস তো জানা নেই, এটা কি প্রো কবাডি রুলস? হ্যাঁ স্যার, মানে তিনবার ডুয়ার ডাইরেক্ট, যেটা তিনবার একটা হলে তো এটা তো প্রো কবাডি রুলস। এটা তো পয়েন্টের জন্য, কিন্তু সে যদি পয়েন্ট আনতে পারে ওটা তো সে আবার এগেইন যেতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা তো এটা নয়, পয়েন্ট যদি সে আনতে পারে ওটা আবার যাবে, তাহলে ওটা কি কন্টিনিউয়াস সে করতে পারবে রেড তাহলে? হ্যাঁ, এটা ডিসঅ্যাডভান্টেজ। একটা টিমে যদি একবার রেডার যদি বারবার যায়, সে তো ডিসঅ্যাডভান্টেজ। একটা রেড কতবার সে দম রাখবে। আচ্ছা স্যার, আর এটা একটা কথা তারই তো ডিসঅ্যাডভান্টেজ হবে। স্যার, তাহলে প্রো কবাডির রুল আমাদের কবাডির রুলের সঙ্গে পড়বে না নাকি? আলাদা আলাদা। ওটা তাহলে আমরা লিখবো না? যদি এটা আমাদের কোনো জায়গায় হয়তো আমাদের হয়তো যদি জিজ্ঞেস করা হয়, তখন তাহলে আমরা আমাদের কবাডির রুল বলবো। হ্যাঁ, আমাদের কবাডি রুলস, আমরা প্রো কবাডি রুলস বলছি না তো। প্রো কবাডি তো আলাদা। যেমন টি20 রুলস তো সবটা আমাদের একদম নেয় না। ইন্টারন্যাশনাল যেটা তোমাদের রয়েছে 50-50, সেটা তো নয়। ওকে তাহলে স্যার। স্যার ঠিক আছে। ওকে স্যার, ওকে ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ, স্যার বলছিলাম কমেন্টটা কেমন হবে, স্ট্রিক ওয়েতে না সিম্পল ভাবে বললেই হবে? সিম্পল ওয়েতে, তোমার ওয়েটেজ হারিয়ে নয়। অ্যাজ এ টিচারের যেমন হওয়া উচিত সেরকম। হেসে হেসেও নয়, আবার খুব গুরুগম্ভীর ভাবেও নয়। ওকে, তোমাদের টিচিং ফরম্যাট একটা পাঠিয়েছি, ওই ফরম্যাটটা একটু চোখ বোলাবে। ঠিক আছে, কি আছে তার মধ্যে। টিচিং ফরম্যাট পাঠিয়ে দিয়েছি, ওই ফরম্যাটটা চোখ বোলাও, সব কপিটা। তারপরের দিন আমরা টিচিং ফরম্যাট নিয়ে কথা বলবো। ওকে হ্যাঁ স্যার, দেখেছি। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বাই স্যার। মান্নাপ।